আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে 2 এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ স্পিকারের। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়, সংসদের হাতেও থাকছে পরিবর্তনের সুযোগ। রেশনিং বন্ধ হলেও ফিলিং স্টেশন তেল নিতে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশ থেকে জ্বালানি আনার কথা ভাবছে সরকার। পর্দা নামল অমর একুশে বইমেলার। গবেষণা গ্রন্থে শহীদ মনির চৌধুরীর স্মৃতি পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের আমিন বাবু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পয়েন্ট অব অর্ডারে বারবার এড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে উত্তপ ছড়ায়। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময় ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। এটা হলো যে যখন প্রশ্নোত্তর শেষ হবে তখনই এটা উত্থাপন করার জন্য সময়। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেব। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশ্ন রাখেন গণভোট নিয়ে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংশোধন করতে হবে সংবিধান। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে পরিবর্তন করার সুযোগ রয়েছে সংসদের হাতেও। 2011 সালে আপিল বিভাগের এক রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে বাদ পড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে সংঘাতের সৃষ্টি হয় বলে দাবি বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর। 14 বছর পর বিএনপি, জামায়াত ও 5 বিশিষ্ট ব্যক্তির আইনি লড়াইয়ে 2025 সালের 20 নভেম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় আপিল বিভাগ। রোববার বহুল আলোচিত এই মামলার 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায় লেখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রায়ে বলা হয়, আগামী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ে নানা ত্রুটি ও পূর্বের বিচারকদের অযাচিত হস্তক্ষেপের কথা উঠে আসে পূর্ণাঙ্গ রায়ে। আজকে পর্যন্ত এই রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরো বিধানটি আমাদের সংবিধানে ফিরে এসেছে। এখন সেই বিধানের সংযোজন, বিয়োজন এবং আরো আধুনিকায়ন যেটাই করুক না কেন, সেই করার ক্ষমতা এই স্বাধীন সার্বভৌম সংসদে রয়েছে। পূর্ণাঙ্গ রায়ে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এমন বিধান বহাল রাখে আপিল বিভাগ। তবে আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন, তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু হবে। তবে এখন দেখার বিষয়
বিষয়, রায়ের আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয় নাকি নতুন কোনো প্রক্রিয়া অনুসরণ হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে পেট্রোল পাম্পের সব ধরনের রেশনিং, অর্থাৎ চাহিদা মতো তেল নিতে পারবেন গ্রাহকরা। আর মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধ না করলে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের মাধ্যমে তেল আনার কথাও রয়েছে, জানিয়েছেন আনিন্দ ইসলাম অমিত। পেট্রোল পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন গত কয়েকদিনের স্বাভাবিক ঘটনা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে বাইকে 2 লিটার আর প্রাইভেট কারে মিলছিল 10 লিটার তেল। ঈদের 4-5 দিন আগে সেই সিদ্ধান্ত বাতিল করলো সরকার। বলছে মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন করা আর জ্বালানি সরবরাহ আশানুরূপ হওয়াই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আরো জানান, যুদ্ধের কারণে জ্বালানির টালমাটাল বাজারের প্রভাব সামলাতে সম্ভাব্য সব চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ একাধিক উৎস থেকে জ্বালানি আমদানির আশাবাদের কথাও শোনান তিনি। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। পর্দা নামলো বাংলা ভাষাভাষীদের প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। নানা অনিশ্চয়তা কাটিয়ে 26 ফেব্রুয়ারি শুরু হলেও ঈদের আগে সংক্ষিপ্ত আসর শেষ হলো 18 দিনে। শেষ দিনে প্রচুর পাঠক সমাগম মেলা জুড়ে, তবে বিক্রি ছিল কম। বইপ্রেমীদের চাওয়া আগামী মেলা আসবে চিরচেনা বই বসন্ত হয়ে। শেষ হইয়াও হইল না শেষ। পাঠক মনে একরাশ শূন্যতা নিয়েই যেন বিদায় জানালো 26-এর অমর একুশে বইমেলা। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাণের আসর বসেছিল বিলম্বিত সময়ে। রমজানের ব্যস্ততায় মেলা জুড়ে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় না থাকলেও প্রকৃত পাঠক মন খুঁজে ফিরে বইয়ের ঘ্রাণ। পাঠক সমাজের একটা বড় অংশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো সময় হলো না, আজকে শেষ দিন বলেই আজকে আসা। রাইট টাইমে হওয়াটা খুব জরুরি পাঠক সৃষ্টি করতে হইলে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট আমি মনে করি। বইমেলা এমন একটা জায়গা মানে যেখানে আমরা আসি বছরে যে আমাদের সব পছন্দের বইগুলো খুঁজে একসাথে নিয়ে যাব। মানুষ সরগরম ছিল, চতুর্দিকে কি অবস্থা, বসার জায়গা নাই, কোনো কিছু নাই, দোলা বালি এইটা সেইটা। বাড়তি কোনো ভিড় ছিল না। অ্যাকচুয়াল যারা পাঠক তারা কিন্তু মেলায় এসেছে আর তারা বইও কিনেছে। এবার মেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা নেমেছে গত আসরের অর্ধেকে। ব্যবসায়িক দিক বিবেচনায় ছিল মন্দার প্রাদুর্ভাব, কিন্তু ঐতিহ্য আর ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা সেটাও কম অর্জন নয়। খরচ আছে এখানে 15 লক্ষর উপরে, 1 লক্ষ টাকা আমার ক্যাশ হয়েছে। এই হচ্ছে বইমেলার অবস্থা। এখনকার জেনারেশন এরা বেশিরভাগ পড়ালেখা করতে চায় না,